সৎ, এটা বোধহয় প্রথম। তো আইনজীবী এবং সততা এই দুটো একটু বিরল তো। যাই হোক, জয়ন্ত সেই রকমই একজন মানুষ। আর একটা পরিচয় না দিলেই নয়, আমি এখন বুঝতে পারি না ওকে আমি আইনজীবী বলবো আগে না সাহিত্যিক বলবো আগে। নোয়ার আড্ডায় যারা যারা আসেন তাদের সকলেই আমাদের সঙ্গী হন। আজ থেকে জয়ন্ত আমাদের সঙ্গী, এই অঙ্গীকার রইল। এসেছেন জেলা থেকে আয়ুষী চক্রবর্তী। তাকে আসলে আমি ভুলে গেছিলাম চেহারায়, কিন্তু গানটা মনে ছিল। তখন মনে হয়েছিল যে আমি আয়ুষীকে দিয়ে গান গাওয়াবো। ওর নামটাও আমার খুব ভালো করে মনে ছিল না। তখন যিনি কন্ট্যাক্ট করেছিলেন তাকে ফোন করি, এবং ফোনটা আসে না অনেকক্ষণ সময় পর্যন্ত। তাকে আমি আবার নক করি, কী হলো তুমি ফোনটা এখনো দিলে না, উনি তো যোগাযোগ করলেন না। তো আমি তাকে বললাম যে তোমরা 3 জন গিয়েছিলে, একজন একটু সিনিয়র, বাকি 2 জনের মধ্যে কোনজন তুমি? তখন বলে দিদি আপনি আমার কাছে আবার গানটা শুনতে চেয়েছিলেন আপনাদের কমিশনের স্টলের ভেতরে। তখন মনে পড়লো যে ওই আয়ুষী, এবং ওকেই আমি চাই। তো আয়ুষীকে বলার সঙ্গে সঙ্গে বোধহয় তৎকালে টিকিট কেটে চলে এসেছে। কথা ও সুরে সার্থক সমন্বয় যখন হয় তখন হয়ে ওঠে গান। আর সেই গান যখন উপস্থাপিত হয় কোন একজন সুগায়িকার কণ্ঠে, তখন সেটা বাড়তি পাওয়া। মালদা জেলা থেকে এসেছেন আমাদের মধ্যে আয়ুষী চক্রবর্তী। নমস্কার সবাইকে। প্রথমেই সকলকে আমার যথাযোগ্য সম্মান উপস্থিত, এবং বিশেষত হীনা ম্যাডামকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, সেটাও কম হয়। পরিচিত গানই গাইব, যেখানে থেমে যাবো সেখান থেকে হালটা কিন্তু আপনাদের ধরতে হবে না। এই জীবনে কিছু যেন ভালো লাগে না, এই জীবনে কিছু যেন ভালো লাগে না, মনো লাগে না। আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, সুলেখক, বাগ্মী, সুদর্শন। জয়ন্তবাবু, আপনাকে অনুরোধ করছি, আসুন। আমি কদিন আগে লীনাদির সঙ্গে একটা সেমিনারে গেছিলাম, সেখানে একটা গল্প বললাম, যা সেই গল্পটা দিয়ে শুরু করি, ভালো লাগলে আমরা আরো এগোবো। আমরা একটা বর্ডার এরিয়াতে একটা লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প করতে গেছিলাম। সেখানে স্কুলের সব ছেলেমেয়েরা এসেছিলেন, আমাদের অনেক জজ সাহেবরা ছিলেন, আমরা ছিলাম, এবং আমরা বিভিন্ন ছেলে মেয়েদের কাছ থেকে শুনছিলাম যে বর্ডার এরিয়ায় কি সমস্যা তোমাদের। তো আমার মনে আছে এরকম পেছনে গ্যালারি করা, সেখানে সব স্কুলের ছেলে মেয়েরা বসা। একটি মেয়ে, সে উঠে দাঁড়িয়ে বলল যে আমার বান্ধবী কিছু বলবে।
তো আরেকটি মেয়ে উঠলো, দুজনেই বোধহয় ক্লাস 11-এ পড়ে, ওখানকার সরকারি স্কুল, একেবারে প্রত্যন্ত প্রান্তের স্কুল। মেয়েটা কথা বলতে গিয়ে কাঁদতে শুরু করলো, মেয়েটা বলতে পারলো না। তখন আমাদের জজ সাহেব বললেন, ঠিক আছে, তুমি একটু বসো, একটু ধাতস্থ হও, তারপর বলবো। এরপর কিছুক্ষণ বাদে ওই বান্ধবী মেয়েটি উঠে দাঁড়িয়ে বললো, এবার আমার বান্ধবী আবার বলবে। তো আবার মেয়েটা উঠে দাঁড়ালো, এবারও বলতে গিয়ে কাঁদতে শুরু করলো। কেন যে ও কাঁদছে আমরা বুঝতে পারছি না। খানিক বাদে ধাতস্থ হয়ে ও বলা শুরু করলো। গল্প বললো। গল্পটা হচ্ছে এরকম, ও যে এলাকায় থাকে সেই এলাকা থেকে মাঝে মাঝে মানুষ নিরুদ্দেশ হয়ে যায়। একটি মেয়ে, তার তখন বয়স 7 বছর, সেই সময় তার মা কোথাও চলে যায়, নিরুদ্দেশ হয়ে যায়, মাকে আর পাওয়া যায় না। ঘটনার প্রায় 5 বছর বাদে একটি ফোন আসে গ্রামে, তখন এরকম মোবাইল ওই রকম জায়গা তো চালু হয়নি। ফোন আসে এবং একটি দোকানে ফোনটা আসে। ফোন করে একটি মেয়ে বলে বা মহিলা একজন বলেন যে অমুক বাড়ি থেকে কাউকে ডেকে দাও বলে ওই বাচ্চা মেয়েটির পরিবারের কাউকে ডাকা হয়। মেয়েটি তখন একটু বড় হয়েছে, বললাম 5 বছর পর বাদে সে ছুটতে গেছে, গিয়ে দেখে তার মা কথা বলছে এইভাবে যে তাকে কাজ দেবার লোক দেখিয়ে তাকে একটা জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছে, বোম্বের একটা জায়গায়। লাবণ্যময়ী একটি মেয়ে, সে নিরুদ্দেশ হয়ে গেছিল 5 বছর আগে, সবাই মেনে নিয়েছিল যে এবার ফিরে আসছে না, কিন্তু সে যদি আবার ফিরে আসতে চায় গ্রামে একটা ধাক্কা লাগে। মেয়েটা ছুটতে বাবাকে বলে, ওর বাবা বলে কাউকে বলিস না, তোর মাকে আনা যাবে না। বলে সে কি মাকে আনা যাবে না? এটা কিন্তু ওই মেয়েটা যে 7 বছরের মেয়ে তার মাকে হারিয়েছিল, সে তখন তার বয়সী সব মেয়েদের নিয়ে একটা দল করে এবং বলে আমার মাকে ফিরিয়ে এনে দাও। তারা যোগাযোগ করে সিআইডির সাথে। সিআইডি বম্বের সেই পাড়ায় রেইড করে মেয়েটাকে রেস্কিউ করে, ভদ্রমহিলাকে রেস্কিউ করে যখন গ্রামে আনা হয় তখন গ্রামের লোক বলে ঢুকতে দেওয়া যাবে না, এই খারাপ পাড়ায় ছিল, খারাপ সঙ্গে ছিল। তখন এই বাচ্চা মেয়েগুলি আবার তারা একটা আন্দোলন তৈরি করে এবং তারপরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও তাদের সহযোগিতায় ভদ্রমহিলা গ্রামে ঢোকেন। মেয়েটা শেষে বললো, একদম ওই যে ক্লাস 11-এ পড়া মেয়েটা বললো, ওই যে ভদ্রমহিলার কথা বললাম সেই ভদ্রমহিলা আমার মা। এগুলো গেল একটা দিক। আরো একটা গল্প বলি। কিছুদিন আগে আমার কাছে একটি মেয়ে এসে বলল যে সে যখন কলেজে যায় তখন ক্লাবের ছেলেরা তাকে কুৎসিত ভাষায় আক্রমণ করে। বলবো না, টিজ করে। বললো একদিন এই কটূক্তি আর সহ্য করতে না পেরে মেয়েটা প্রতিবাদ করে এবং একটি ছেলেকে সামনে পেয়ে তাকে চড় মারে। গল্পটা এখানে শেষ নয়। গল্পটা হলো মেয়েটাকে মাটিতে ফেলে মারা হয়, মেয়েটার পেটে পা তুলে দেওয়া হয়। এই শুনে আমরা তো একেবারে প্রচন্ড উত্তেজিত হয়, এত বড় সাহস, কলকাতায় আমরা রয়েছি। তো তারপর ছেলেগুলিকে অ্যারেস্ট করা হয়, কিন্তু অ্যারেস্ট করার পরের দিনই তারা জামিন পেয়ে যায়। কারণ ঘটনায় এফআইআর সেরকম হয়তো জোর ছিল না, আমরাও দিতে পারিনি, বা যাই হোক সে কথা বলার দরকার নেই। বাইরে বেরিয়েই এদের বেঁচে থাকা দুষ্কর করে দিল। বাড়িতে গ্যাসওয়ালা গ্যাস নিয়ে এলো, গ্যাসটা রেখে বলছে দিদিমণি আপনি নাকি আজকে কোর্টে যাবেন অভিযুক্তদের শনাক্ত করতে, সাবধানে থাকবেন, বাইরেটা এটা তো বেরোতে হয়। একটা ভয়ঙ্কর ট্রমা। বাড়িতে যে ছেলেটা খবরের কাগজ দিয়ে যায়, সে খবরের কাগজ দিয়ে যেতে বলে গেল দিদিমণিকে আজকে বাইরে বেরোতে বারণ করবেন। এক অদ্ভুত পরিস্থিতি। আমার মানে সেই মেয়েটা যে এলো সে বলছে যে আমি আর যাবো না, তাহলে আমার পক্ষে আইডেন্টিফাই করানো সম্ভব না। আমি বললাম এটা একেবারে করবেন না, আপনি যান আইডেন্টিফাই করুন। কিন্তু আপনাদের বলি তিনি আইডেন্টিফাই করতে আর যাননি, তার সাহসে আর কুলোয়নি। তো দেখুন এই যে আদালতের গল্প, আমরা অনেক সময় আদালত মানেই মনে করি ঝগড়াঝাটি, আদালতের বাইরেও অনেক কিছু থাকে যেগুলো সবসময় কিন্তু আসে না। যাই হোক, এবার আমি একটা গল্প বলি। আমি অনেকদিন ধরে অনেক মামলা করে কাগজে বের হই। তো কিছুদিন আগে একটি মেয়ে পলাশী স্টেশন থেকে আরো 2 ঘন্টা ভেতরে যেতে হয় এমন একটা জায়গায় ওনার বাড়ি। উনি এসেছেন, উনি ওনার মাকে নিয়েছেন আর সঙ্গে গ্রামের একজন। আমি বললাম কি হয়েছে দিদি, আপনি মুখে ওড়না দিয়ে রেখেছেন? বললেন না, ওড়নাটা খুললে আপনি কিন্তু ভয় পাবেন। আমি বললাম আমি ভয় পাবো না, আপনি মুখ ওড়না সরান। উনি যেই ওড়নাটা সরিয়েছেন দেখুন একটা দিক পুরো গলে নেমে গেছে। উনি অ্যাসিড আক্রমণের শিকার, ভয়ঙ্কর। আপনি মামলা করে দিন। শুনেছি যারা অ্যাসিড আক্রমণের শিকার হয় সরকার থেকে তাদের ক্ষতিপূরণ দেয়, সেই ক্ষতিপূরণের টাকাটা পাইয়ে দিতে হবে। তবে হ্যাঁ, কন্ডিশন হলো, শর্ত হলো আমি এখন আপনাকে কোনো খরচাপাতি দিতে পারবো না, আমি আগে টাকা পাবো তারপর আপনাকে দেবো। আমি বললাম দিদিমণি আপনি জানেন কত টাকা দেওয়া হয়? উনি বলেন হ্যাঁ আমি জানি, শুরুতে 3 লক্ষ টাকা দেওয়া হয়, ওই টাকাটা আমাকে পাইয়ে দিতে হবে, সেখান থেকে আমি টাকা আপনাকে দেবো। আমি অ্যাসিড আক্রমণের শিকার যেসব মানুষ তাদের কাছ থেকে টাকা নিই না, খরচ নিই না। তখন উনি তাই করলেন, আমরা মামলা ফাইল করলাম।
মামলা উনি 3 লক্ষ টাকা পেয়ে গেলেন। এই হচ্ছে আমাদের চরিত্র, যারা সাধারণ মানুষ, আমরা অন্য কাউকে সাহায্যের হাতও বাড়াতে চাই না। আর একটা গল্প শুনুন, যে এই অ্যাসিড আক্রমণের শিকার যারা, তারা দেখতে এতটা কুৎসিত হয়ে যায়, ভয়াবহ হয়ে যায়, তাদের কোথাও কাজ জোটে না, কেউ তাদের ঘরের কাজও দেয় না। অবশ্যই আজকাল অনেক সংস্থা এগিয়ে আসছে, বা বিশেষ করে ক্যাফেগুলো, তারা এই ধরনের মানুষকে কাজ দিচ্ছেন। ঝুমা সাঁতরা বলে একটি মেয়ে, তাকে আমরা নতুন করে যে টাকা সে পেয়েছিল তারপরে 8 লাখ টাকা আরো পাওয়ালাম, এবং সে মাসে মাসে 15,000 টাকা করে পেনশন পাবে, যেটা কিনা অবিশ্বাস্য, এরকম অর্ডার হয় না। এবং একজন লোক আছেন যিনি আসেন আমাদের পশ্চিমবাংলায়, কলকাতায়, তিনি এসে এদের সঙ্গে নাচ গান করেন, এদের নিয়ে হোটেলে যান, হোটেলে থেকে খাওয়া দাওয়া করান, তারপর তিনি টাকা পয়সা দিয়ে তিনি আবার ঘুরে চলে যান। তার মীর ফাউন্ডেশন বলে একটা অর্গানাইজেশন আছে, তার মাধ্যমে টাকা দেওয়া হয়। তার নাম শাহরুখ খান। কেউ জানেও না, এই কথাটা জানানো দরকার। আমি মনে করি একজন মানুষ একেবারে আড়ালে থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন, প্রতিবার তিনি আসেন, আর এদের নিয়ে খাওয়া দাওয়া করানোটা বড় কথা না। আর ছবি দেখতে পাবেন, ফেসবুকেও ছবিগুলি আসে, কেউ শাহরুখ খানের কোলে শুয়ে রয়েছে, শাহরুখ খান তাদের সঙ্গে নাচ করছে, অসাধারণ অসাধারণ। আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, আর একটা গল্প বলি। তো আমাকে বললো, কি দাদা কি চান? রুটি দিন 10টা। বলে নতুন এসেছিলাম না, নতুন আসবো, আমি তো প্রায় বহু বছর, আমার ঠাকুরদার বাড়ি এটা। বলে কোথায় বাড়ি আপনার? বলে সমাজঘরের ভেতরে। বলে জয়ন্ত উকিলকে চেনেন না? জয়ন্ত উকিল আবার পাড়ায় নতুন উকিল এলো নাকি? এই লড়ে 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 জায়গা পেলাম, আবার জয়ন্ত উকিলের পাল্লায় পড়লাম। কোথায় থাকে? বলে কেন, এই গলিতে সবাই যায়, প্রচুর লোকজন যায়, আমি তো দেখায় দিই, বাংলা দুনিয়া আমি তো দেখায় দিই। তাই বলুন, আপনি জয়ন্ত উকিলকে চেনেন? বলে না, চিনি না, শুনছি খুব বড় উকিল। দিদি আমি সে, আপনি আমায় বাঁচিয়েছেন, নতুন কোনো উকিল আনেননি। তাই থ্যাংক ইউ ভেরি মাচ। এবং বিশ্বাস করবেন কি না, আমি অনেক সময় মামলা করতে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়েছে, এটা কখনো হয় না। উকিলের আবার চোখ দিয়ে জল, উকিল যেটা পাষণ্ড, সবাই তাই জানে, পয়সার বিনিময়ে উকিল কাজ করে। হ্যাঁ, উকিল পয়সার বিনিময়ে কাজ করে, উকিল না হলে খাবে কি? উকিল পেশা, উকিলের পেশা। এবার ছোট একটা গল্প বলি। প্রথম কথা তো আমার বিয়ে হচ্ছিল না, তো আমার মেয়েকে ভালো লাগতো। সেই মেয়েটি, আমি যখন ল পড়ি তখন সে বোধহয় পাঠভবনে পড়ে, তো মিনি বাসে করে যেতাম, আমি দেখতাম লোকে দাঁড়িয়ে রয়েছে, কারো হাতের ফাঁক দিয়ে, কারো ভবনের ফাঁক দিয়ে। মেয়েটা আমাকে কোনোদিন গুরুত্ব দেয়নি, তো আমার এবার সম্বন্ধ আসতে শুরু করলো। তখন আমি পেশায় জয়েন করেছি। হঠাৎ আমার মা বললেন, একটা কতগুলো ছবি এসে দেখবি? না, বিয়ে ফিয়ে আমি আর করবো না। হঠাৎ থেকে তাকিয়ে আমি শুয়েছিলাম, একটা চোখ খুললাম, দেখি ওই মেয়েটার ছবি। আমি বললাম যে হ্যাঁ, এটা করতে হবে, এটাই করবো। শেষ হয়নি। তারপরে আমাদের বাড়ি থেকে দেখতে গেল, কিন্তু আর কথাবার্তা এগোয় না। পরে শুনেছিলাম একজন আত্মীয় নাকি জিজ্ঞাসা করেছিল এলাকার একজন উকিলকে যে 2 বছর প্র্যাকটিস বিয়া দিমু, সে নাকি বলেছিল 2 বছর প্র্যাকটিস খাওয়াই বেকি, নিজেই বা খাইলে কি, ঘুরে বা খাওয়াই বেকি। তো যে এই শুনে তারা পিছিয়ে যাচ্ছিল। তো আমি আর আমার বন্ধু, যে আমার একটাই বন্ধু, এখন আমার বন্ধু নেই, সেই বন্ধু এখন হাইকোর্টে জজ সাহেব। তো দুজনে মিলে আমরা একটা ঘটক ধরলাম, এবং ঘটক ধরার পরে আমরা তাকে, আমার মনে আছে, আমার বোন তখন তো 100 টাকা, অনেকটা 22 বছর আগে অনেক টাকা, 100 টাকা দিয়ে বলেছিল এই 100 টাকা আপনারা দিলাম, বাকি 2,900 টাকা দিন, আগে বিয়াটা লাগান। তারপরে বিয়েটা হয়।
করার আগে যেটা বলার যে আমি জানি না এইরকম একটা ইনসাইটফুল এইরকম একটা আলোচনা মানে এখানে থাকতে পেরে এবং যে মানুষটির সঙ্গে আজকে আমার মঞ্চ শেয়ার করবার সৌভাগ্য হলো তার জন্য লীনা ম্যাডামকে আমার প্রণাম কৃতজ্ঞতা না মানে ওই সাদা কালো বাইরের আবরণের ভেতরে এমন একজন রঙিন রসিক মানুষ এবং এত সুন্দর সুন্দর অভিজ্ঞতা তার ঝুলি থেকে তিনি বের করে শোনালেন। আমরা ঋদ্ধ হলাম। না না আমরা সত্যি আমরা খুবই সমৃদ্ধ হলাম। আজকে সেশনটা প্রথম থেকে শেষ অবধি মানে খুব ভালো। পার্সোনালি আমি তো ভালো বলবোই। আয়ুষীকে আমরা অনেক ভালোবাসা দিলাম, নোয়ার পক্ষ থেকে অনেক আশীর্বাদ। খুব ভালো লেগেছে। জেলায় থাকো মানে একদম আলো থেকে খানিকটা দূরেই বলবো, অথচ সেই সমস্তটা বজায় রাখা এবং এই যে প্রফেশনালিজম যেটা আমি খুব অ্যাডমায়ার করি। মানে বললাম কোনো না নেই, সঙ্গে সঙ্গে টিকিট কেটে আমি যেভাবেই হোক চলে আসবো, মানে এটাই হচ্ছে ট্রু প্রফেশনালিজম। যদি কেউ জীবনে বড় হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তার এইগুলো থাকতে হয়। ভালো থেকো। থ্যাংক ইউ সকলকে। জয়ন্ত আবার ধন্যবাদ। আর একদিন অনেক বড় সেশন হবে।